তো হে গাইস, তো ওয়েলকাম টু অল। তো আজকে আমাদের ক্লাস থাকছে কিন্তু পেটি ক্যাশ বুক। ভেরি ভেরি ইজি একটা টপিক কিন্তু আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করে নেব। আর সত্যি কথা বলতে একদম ইজি এবং খুব এক্সাম ওরিয়েন্টেড চ্যাপ্টার আমরা টপিক আজকে কমপ্লিট করব, যেটার নাম কিনা পেটি ক্যাশ বুক, মানে স্মল ক্যাশ বুক। চলো কমপ্লিট করি। তো এখন আমরা এই ক্লাসের মাধ্যমে কমপ্লিট করে নেব পেটি ক্যাশ বুক। ভেরি ভেরি ইজি একটা টপিক। তাহলে তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক থাকছে পেটি ক্যাশ বুক। তো অলরেডি আমরা কিন্তু ক্যাশ বুকটা কভার করে নিয়েছি। আর এই পেটি ক্যাশ বুক কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব একটা ইজি টপিক, আসলে কিন্তু সিরিয়াসলি বলছি একদম লুপে নিতে হবে। তো বরাবর আমরা যেরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারটা শিখে থাকি, যে একটু ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে নিই, তারপর কিন্তু ইনডেপথে আমরা কনসেপ্টটা নিজেদের মধ্যে কিন্তু একদম আন্ডারস্ট্যান্ডিং করে নিই। সেমভাবে এই চ্যাপ্টারটা আমরা সেইভাবে কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আগে আমি একটুখানি দেখে নিই যে পেটি ক্যাশবুকটি কি, মানে আমাদের প্রবলেম সলভ করছে। আমরা তো ক্যাশবুক অলরেডি শিখেছি। ক্যাশবুক কি করছিল? ক্যাশবুক আমাদের বিজনেসে ক্যাশ রিলেটেড ট্রানজাকশনগুলোকে একটা জায়গায় লেজার ফরম্যাটে আমাদের সামনে তুলে দিচ্ছিল। আর আমরা দিনের শেষে ক্যাশবুকটা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ক্যাশের কি ট্রানজাকশন হয়েছে। দেখো, ক্যাশবুক কিন্তু আমি ইন ডিটেলে অলরেডি ক্লাস হয়ে গেছে, সেখানে আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুক খুব ভালো মতন ভাবে কিন্তু ক্লিয়ার করে নিয়েছি। আজকে আমার টপিক থাকবে পেটি ক্যাশবুক। আর এই পেটি ক্যাশবুকটি কেন হচ্ছে সেটার জন্য আমি একবার ক্যাশবুকটা বুঝিয়ে দিচ্ছি যে ক্যাশবুক আমাদের কি প্রবলেম সলভ করতো। ক্যাশবুক আমাদের মেনলি বিজনেসের ক্যাশ রিলেটেড ট্রানজাকশনগুলো একটা বুকসে লেজার ফরম্যাটে আমাদের সামনে তুলে ধরতো। আর আমরা দিনের শেষে বলতে পারতাম যে কতটা আমার ক্যাশ ইনফ্লো হলো আর কতটা ক্যাশ আউটফ্লো হলো। আর এটাও আমরা জেনে গেছি যে ক্যাশবুকটা কিন্তু অ্যাকচুয়ালি মেন ক্যাশিয়ার, মানে বিজনেসের যে মেন ক্যাশিয়ার, মেন অ্যাকাউন্টেন্ট, তাহলে ক্যাশবুক কিন্তু বিজনেসের মেন অ্যাকাউন্টেন্ট কিন্তু মেনটেন করে থাকে। কিন্তু এইখানে আমাদের বিজনেসে কিন্তু ক্যাশ ট্রানজাকশন হিউজ লেভেলের হয়ে থাকে। মানে ক্যাশে পারচেস করছি, ক্যাশে সেল করছি, ক্যাশে স্যালারি পেইড করছি, ক্যাশে ওয়েজেস পেইড করছি, আবার তার সাথে সাথে এরকম ভালো ভালো ট্রানজাকশনের সাথে ক্যাশে হয়তো স্টেশনারি কিনলাম, ক্যাশে হয়তো কোনো মানে এমপ্লয়ীদের টিফিন কিনে দিলাম, ক্যাশে হয়তো বাস ফেয়ার দিলাম। তাহলে এই বড় বড় ট্রানজাকশনের সাথে সাথে কিন্তু একটা ছোট মোটো পুচকি ললিপপ এই ধরনের খুচরো ক্যাশিয়ার ট্রানজাকশন কিন্তু বিজনেসে ঢুকে থাকে। এবার সব নিয়ে যদি আমি মেন ক্যাশিয়ার, মেন অ্যাকাউন্টেন্টের মাথায় যদি এই সব কিছু একসাথে দিয়ে দিই, তাহলে সে কীভাবে বলবো? তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। এই সব নিয়ে যদি তার মাথায় দিয়ে দিই, তাহলে সে বলবে বাবা তুই রাখ ভাই তোর ক্যাশবুক, আমি যাই, আমি অন্য কাজ করবো, কারণ এই আমার দ্বারা হ্যান্ডেল করা হবে না। মানে এই সব নিয়ে আমার মাথায় তুই রেখে দিয়েছিস, আমি কি মানে রোবট নাকি যে সব কিছু নিয়ে এখানে মানে অ্যাকাউন্টিং করতে বসবো? তাহলে এখানে একটা প্রবলেমে পড়তে হলো মালিককে। এখানে কি করা যাক? এই ছোট মোটো খরচাগুলোকে এটাও যদি আমি মেন ক্যাশবুকে ফেলে দিই, তাহলে ক্যাশবুক তো আননেসেসারি লেন্দি হতে থাকবে, মানে যার কোনো মানেই নেই। মানে আমি ক্যাশবুক খুলে দেখবো চানাচুরের খরচ, বাসের খরচ, এগুলো দেখতে বসবো আমি? আমার তো রিলেভেন্ট ক্যাশ রিলেটেড খরচ নিয়ে দরকার না, যে ক্যাশে কতটা পারচেস হয়েছে, ক্যাশে কতটা ওয়েজেস দিয়েছি, ক্যাশে কতটা সেল করেছি, ক্যাশে কি মেশিনারি কিনলাম, মানে যেগুলো বিজনেসের জন্য একটু রিলেভেন্ট। তা না, আমি দেখছি যে বাস ফেয়ার রয়েছে ওখানে, আমি আমি দিনে 10 বার দেখেছি কাউকে আমি চানাচুর কিনে দিয়েছি, কাউকে আমি স্টেশনারি কিনে দিয়েছি, এইগুলো দেখতে বসবো? তাহলে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে না? এই প্রবলেমটা কি সলভ করার জন্য পেটি ক্যাশবুক কিন্তু জন্ম নিয়েছে। পেটি ক্যাশবুক বললো দাঁড়া দাঁড়া, তোদের এই সমস্যাটা আমি একাই সমাধান করে দিচ্ছি, আমার নাম পেটি ক্যাশবুক, আমাকে একটু জায়গা দে অ্যাকাউন্টেন্সির মধ্যে, আমি বাদ বাকিটা আমি সামলে নেবো, ওকে? তাহলে আমি বললাম ঠিক আছে চলো তোমাকে জায়গা দিয়ে দিচ্ছি। তাহলে পেটি ক্যাশবুক কিন্তু ঠিক এইভাবেই অ্যাকাউন্টেন্সিতে জায়গা করে নিয়েছে। আর এর মেন কাজটাই থাকছে বিজনেসের স্মল পেমেন্টগুলোকে একটা জায়গায় সিস্টেমেটিক ওয়েতে প্রেজেন্ট করা। কারণ দিনের শেষে ওই ছোটোখাটো খরচগুলো কিন্তু আমাকে কন্ট্রোল করতে হবে, না তো আমি দেখছি যে আমি ছোটো মোটো কন্ট্রোল যদি মানে খরচগুলোকে কন্ট্রোল না করে নিই, তাহলে ওখানেও দেখছি আমার করাপশান হয়ে যাচ্ছে, মানে বিজনেসে আরেক লেভেলে করাপশান চলে যাচ্ছে। ছোটোখাটো বিজনেস মানে ছোটোখাটো স্মল অ্যামাউন্টের হয়ে থাকলেও কিন্তু ওটাও কিন্তু বিজনেসে একটা বড় ইম্প্যাক্ট পরে গিয়ে ফেলতে পারে যদি আমরা আগে থেকেই কন্ট্রোল না করে থাকি। তার জন্যই কিন্তু পেটি ক্যাশবুক এই ছোটোখাটো পেমেন্টগুলোকে নিয়ে আমাদের সুন্দরভাবে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরছে, যেটার নামই কিনা পেটি ক্যাশবুক।
আর পেটি ক্যাশবুক অলওয়েজ পেটি ক্যাশিয়ার মেনটেন করে, মেন ক্যাশিয়ার মেনটেন করে না। মেন ক্যাশিয়ার হলো মেন ক্যাশবুকটা মেনটেন করে, আর পেটি ক্যাশবুক কিন্তু পেটি ক্যাশিয়ার মেনটেন করে। তাহলে এটা গিয়ে হলো আমাদের মেন কোথা থেকে পেটি ক্যাশবুক এসছে। ওকে, ঠিক আছে। তাহলে এবার একটু বইয়ের ল্যাঙ্গুয়েজ ঘেটে দেখি কি বলছে। পেটি ক্যাশবুক ইজ ইউজ টু মেনটেন দ্য রেকর্ড অফ অল পেটি ক্যাশ, পেটি বলতে স্মল বোঝাচ্ছে, ওকে, মানে ছোটো মোটো খরচ, expenses, that is expenses of small amount, say up to ₹100, that is auto fare, postage, স্ট্যাম্প পারচেস, মাইনর। এই বিজনেস চললে তো ধর না কোনো একটা এমপ্লয়ি এসছে, তাকে আমার অটো ফিজ মানে অটো ফেয়ার দিতে হচ্ছে, অটো ভাড়া দিতে হচ্ছে, কোনো একটা রেজিস্টার কিনে নিতে হচ্ছে, আমাকে একটা খাতা কিনতে হচ্ছে, স্টেশনারি কিনতে হচ্ছে, স্ট্যাপলার কিনতে হচ্ছে, মানে এই ছোটো মোটো খরচ ও তো বিজনেসে ইনভলভ থাকে না। এবার সব নিয়ে যদি আমি মেন ক্যাশবুকের সাথে ঢুকিয়ে দিই, তাহলে মেন ক্যাশবুক তো চিত্রগুপ্তের খাতা হয়ে যাবে, যেটা আর কোনো দিন শেষই হবে না। তাই জন্য এই ক্ষেত্রে কিন্তু কার জন্ম হয়েছে, আমাদের পেটি ক্যাশের জন্ম হয়েছে। ওকে, তাহলে মেন জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এটার প্রবলেম কি থাকছে এবং এই পেটি ক্যাশবুক কি প্রবলেম সলভ করছে। তাহলে পারপাসটা বোঝা গেল যে আমাদের টাইম সেভ করছে চিফ ক্যাশিয়ার, চিফ মানে মেন ক্যাশিয়ারের, এফেক্টিভ কন্ট্রোল আনছে, আরও বেশি কন্ট্রোল আনছে এই স্মল খরচাগুলোর ওপর, মানে এই স্মল হলেও তো এদের উপর তো কন্ট্রোল তো থাকা দরকার না। ওকে, ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। এবার আমাদের মেন ফরম্যাটটা থাকছে যে পেটি ক্যাশবুকটি কীভাবে হচ্ছে। দেখো, একটা থাকবে রিসিপ্টের কলাম, আর একটা থাকবে আমাদের ডেটের কলাম, দেন ভাউচার নম্বর, দেন পার্টিকুলার, তারপর একটা টোটালের কলাম থাকবে, আর তারপর কলামগুলো মেনটেন হবে আমার কোন কোন রিলেটেড এক্সপেন্সেস হচ্ছে, যেমন বাস ফেয়ার দিচ্ছি, যেমন অটো ফেয়ার দিচ্ছি, যেমন ট্রাভেলিং এক্সপেন্সেস হচ্ছে। তাহলে এগুলো একটা যাতায়াত রিলেটেড না, দেখো সবকটাই কিন্তু আমাদের ট্রাভেল যাতায়াত রিলেটেড। তাহলে এগুলোর জন্য একটা ডেডিকেটেড কলাম করব, কনভিনিয়েন্স কলাম। ওকে, মানে কনভিনিয়েন্স আমার যাতায়াতের খরচকে বোঝাচ্ছে। সেমভাবে সাপোজ ধরে নিই আমি স্টেশনারি কিনেছি, আমি রেজিস্টার কিনেছি, তাহলে এইগুলোকে নিয়ে একটা সেপারেট কলাম করব, স্টেশনারি অ্যাকাউন্ট। সেমভাবে আমি স্টেশনারি কলাম, তাহলে সেমভাবে আমি সাপোজ ধরে নাও কোনো পোস্টেজের জন্য খরচ করেছি, টেলিগ্রামের জন্য খরচ করেছি, তাহলে ওইগুলো নিয়ে একটা সেপারেট আমি কলাম করব, পোস্টেজ বা টেলিগ্রাম কলাম। তা এরপর যেগুলো যেগুলো আরও কিছু পড়ে থাকবে, যেগুলো কিন্তু বারবার আসছে না, এক দুবার আসছে, সেগুলোকে আমি ফেলে দেবো মিসলেনিয়াস কলামে বা সান্ড্রিজ কলাম, মানে ইত্যাদি বলে। ওকে, ঠিক আছে। তাহলে যেগুলো বারবার আসছে সেইগুলো রিলেটেড আমি সেপারেট এক একটা কলাম প্রিপেয়ার করব। ওকে, ঠিক আছে দাদা, এইটুকু বুঝতে পেরেছি। এবার একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করব যে পেটি ক্যাশবুকের পেছনে ঠিক কোন সিস্টেমটা কাজ করছে, যেটা কিনা আমাদের বোঝার মাধ্যমে কিন্তু পেটি ক্যাশবুকের মেন কনসেপ্টটা আমাদের চোখের সামনে চলে আসবে, যে পেটি ক্যাশবুকের পেছনে ঠিক কোন জাদুটা কাজ করছে, যেটার নাম কিনা আমাদের থাকছে ইমপ্রেস সিস্টেম। এই সিস্টেমটাই কিন্তু আমাদের পেটি ক্যাশবুকটাকে চালাতে সাহায্য করছে এবং যার পেছনে মেন কনসেপ্টটা লুকিয়ে আছে। আর এই পেটি ক্যাশবুকের ক্ষেত্রে কিন্তু ইমপ্রেস সিস্টেমটা থিওরিটিক্যালভাবেও কিন্তু কোশ্চেনে আমাদের চোখের সামনে আসতে পারে, যে ডিসক্রাইব করো 2-3 লাইনে যে ইমপ্রেস সিস্টেম কিভাবে আমাদের কাজ করছে, মানে জাস্ট একটা থিওরি আকারে আমাদের সামনে আসতে পারে। তো জেনে রাখার বিষয়ও কিন্তু এই জিনিসটা মোর ইম্পর্টেন্ট হয়ে থাকছে। তো দেখছি আবার জিনিসটা কি অ্যাকচুয়ালি। দেখো, সাপোজ ধরে নিচ্ছি এটা হলো মেন ক্যাশিয়ার আর এ হলো পেটি ক্যাশিয়ার। মেন ক্যাশিয়ার বলছে যে দেখ ভাই, ওকে আমি 500 টাকা করে প্রত্যেক মাসে দেবো, 500 রুপিস, 500 রুপিস করে প্রত্যেক মাসে দেবো। তুই এইটা নিয়ে তুই এই ছোটোখাটো খরচগুলোকে চালাতে থাকবি। তুই বাস ফেয়ার দিবি কাউকে, তোর পোস্টেজ কিনতে হতে পারে, তোর টেলিগ্রামের জন্য খরচ হতে পারে, মানে এই ধরনের খরচগুলো তুই এই 500 টাকাতেই ম্যানেজ করতে থাকবি। ওকে, মানে 500 টাকা তোকে দিয়ে দেবো, তুই এই খরচগুলো করতে থাকবি। তারপর আমি মাসের শেষে দেখবো তোর কাছে কত পড়ে রইলো। ওকে, তারপর ধরে নিচ্ছি ও এখান থেকে 30 টাকা খরচ করেছে কোনো একটা কারণে, সাপোজ ধরে বাস ফেয়ার, সাপোজ ধরে নিচ্ছি 20 খরচ করেছে আরও টেলিগ্রামের জন্য, সাপোজ ধরে নিচ্ছি ও 100 খরচ করেছে স্টেশনারির জন্য, তারপর দেখে নিচ্ছি ও আরও 500 খরচ করেছে, 50 খরচ করেছে ও কিসের জন্য, ও সাপোজ ধরে নিচ্ছি ও কনভিনিয়েন্সের জন্য আবার খরচ করেছে। তাহলে টোটালও কত খরচ করেছে, টোটালও 200 খরচ করে ফেলেছে। তাহলে মাসের শেষে 500-এর মধ্যে ও 200 খরচ করে ফেলেছে। তাহলে এখন ক্লোজিং ব্যালেন্স মানে ওর হাতে কত পড়ে রইল, 300 পড়ে রইল। এই অবধি বোঝা যাচ্ছে।
এবার আমি ওকে আরো 200 দিয়ে দিলেই পরের মাসে সেম ভাবে 500 এসে যাচ্ছে না? আবারও সেম ভাবে পরের মাসটা এইভাবেই ও চালাবে। তাহলে এই সিস্টেমটাকেই বলা হচ্ছে আমাদের ইমপ্রেসড সিস্টেম। কি বলা হচ্ছে আমাদের? ইমপ্রেস সিস্টেম। তাহলে বোঝাতে পেরেছি আমি যে মানে মাসের শুরুতে ওকে আমি ফিক্সড অ্যামাউন্ট একটা টাকা হাতে ধরিয়ে দেবো আর বলবো লে বেটা জিলে আপনি জিন্দেগি খরচ করা চালু কর। এবার ও খরচ করতে থাকবে টুকটাক, টেলিফোন, কনভিনিয়েন্স, বাস ফেয়ার, স্টেশনারি, অমুক তমুক, এরকম ছোটোখাটো খরচও করতে থাকবে। করে দিনের শেষে ওর কাছে কিছু পড়ে থাকবে, সাপোজ ধরে নিচ্ছি 100 পড়ে রইলো বা 150 পড়ে রইলো। তাহলে আমি ওকে এমনই আবার টাকা দিয়ে দেবো যাতে ওই 500 টাকাতেই ফিরে যায়, আবার ও নেক্সট মান্থে সেম কাজটাই শুরু করে দেবে। তাহলে যদি 100 পড়ে থাকে তাহলে 400 দিয়ে দেবো, আর যদি 150 পড়ে থাকে তাহলে ওকে আমি আরও কি দিয়ে দেবো, 350 দিয়ে দেবো। তাহলে সেম ভাবে আবার ওটা 500-এ চলে আসলো না? হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি আবার ফান্ডে 500-এ চলে আসলো। আর সেম ভাবে ও কিন্তু পরের মাসে আবার রিপিট জার্নিটা চালাবে। এটাকেই বলা হচ্ছে আমাদের ইমপ্রেস সিস্টেম। তাহলে বইয়ের ল্যাঙ্গুয়েজে কি আছে? পেটি ক্যাশিয়ার entrusted with a certain amount, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাকে দেওয়া হয় ক্যাশের, সে ₹500, সাপোজ ধরো 500 দিয়েছে, টু পে পেটি এক্সপেন্সেস, মানে স্মল এক্সপেন্সেস ডিউরিং আ পিরিয়ড, একটা নির্দিষ্ট মাসের জন্য বা সময়ের জন্য, সে আ উইক, সপ্তাহে হতে পারে অথবা মাসে হতে পারে। আফটার দ্যাট উইক পেটি ক্যাশিয়ার সাবমিট স্টেটমেন্ট, মানে খরচগুলো করার পর ও দেবে যে এত পড়ে রইল ওর কাছে। সাপোজ ধরো না ও 430 টাকা খরচ করে ফেলেছে, তাহলে 500 টাকার মধ্যে 500-এর মধ্যে 430 ও খরচ করে ফেলেছে। ও স্টেটমেন্ট দেবে যে কী কী খরচ করেছে, সব কটার হিসাব দেবে, তাহলেই কিন্তু আমি কিন্তু ওকে আবার 430 রুপিস দিয়ে দেবো, যাতে আবার মানে পুনরায় ওর খাতে আবার কিন্তু 500 চলে আসে। ওকে, তাহলে ও স্টেটমেন্ট দিয়েছে এক্সপেন্সেসের যে 430 ওর এক্সপেন্সেস হয়েছে। তাহলে সেমভাবে ওর হাতে এখন কত পড়ে এলো? 70 না? তাহলে ওকে আমি আবার কিন্তু 430 রিইমবার্সমেন্ট করে দেবো, মানে ফেরত দিয়ে দেবো। নে আবার তোকে 430 দিয়ে দিচ্ছি, কারণ তোর হাতে এখন 70 পড়ে রইলো। কারণ তোকে 500 দিয়েছিলাম, তুই 430 এক্সপেন্সেস করেছিস, তাহলে তোর হাতে কত রইলো এখন? মানে দিনের শেষে বা মাসের শেষে ওর কাছে 70 পড়ে রইলো। এই 70-এর সাথে আমি যদি আবার 430 অ্যাড করে দিই, মানে ওকে যদি রিইমবার্সমেন্ট করে দিই, তাহলে আবার 500 হয়ে যাচ্ছে না? আর এই টাকাটা নিয়ে আবারও সেম কাজটা রিপিট করতে থাকবে। এইটাকেই বলা হচ্ছে আমাদের ইমপ্রেসড সিস্টেম। বোঝাতে পেরেছি? আর পেটি ক্যাশে কিন্তু এই কনসেপ্টেই আমাদের পিছনে কাজ করছে। তাহলে চলো একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের মাধ্যমে কিন্তু কনসেপ্টটা আরও বেশি হাতের মুঠোয় করে নেওয়ার চেষ্টা করব। আর এটা কিন্তু একটা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, এটা যদি করে নিই তাহলে বুঝে নিতে পারবো যে আমাদের পেটি ক্যাশবুক কিভাবে কাজ করছে। ওকে, ঠিক আছে দাদা, তাহলে চলো এবার ক্লিয়ার করে নিই। তাহলে আমাদের এখানে জানুয়ারি 1 থেকে 2 থেকে শুরু করে পরপর কিছু একটা ছোটো মোটো খরচ দিয়ে দিয়েছে, এটাকে আমরা প্রেজেন্ট করবো একটা পেটি ক্যাশে কিভাবে কনভার্ট করতে হয়। ওকে, তাহলে সেম ভাবে এখানে কি লিখবে? ইন দ্য বুকস অফ, নাম কি আছে এখানে বুকসে? এখানে কিছু নেই, যাই হোক ডট 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 দিয়ে দিচ্ছি, যে বইয়ের নাম থাকবে এখানে সেটা থাকবে। আর হেডিং কি হবে? পেটি ক্যাশ বুক। ওকে, পেটি ক্যাশ বুক। ওকে, ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছি, ক্লিয়ার। তাহলে এবার আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে কি আছে? ফার্স্টে আমি দেখো রিসিভ একবার করবে আর খরচ বারবার করতে থাকবে। খরচ করে দিনের শেষে ও স্টেটমেন্ট দেবে, আবার ওকে হাতে টাকা দেবে। এমন না যে টাকা আসতেই থাকবে, ওকে টাকা একবারই দেবে, আবার খরচ করতে থাকবে, আবার কিন্তু পিরিয়ডের শেষে ওকে আবার এই যেই পরিমাণ টাকা ও খরচ করছে সেই পরিমাণ টাকা ওকে রিপ্লেসমেন্ট করে দেবে, যাতে আগের জায়গায় পৌঁছে যেতে পারে। ওকে, তাই এখানে কিন্তু রিসিপ্ট একবার হবে আর পেমেন্ট বারবার হতে থাকবে। তাহলে রিসিপ্ট কত করেছে? 100, মাত্র 100 টাকা। আজকের যুগে কিছু 100 টাকা হয় নাকি? কি করা যাবে, প্রবলেম দিয়েছে করে নি। তাহলে 100 টাকা পেটি ক্যাশের জন্য ওকে দিয়েছিল পেটি ক্যাশিয়ারের হাতে। তাহলে রিসিপ্টের কলামে আমি কত লিখবো? 100 রুপিস। ওকে, 100 রুপিস। তাহলে এখানে একটু যেহেতু রিসিভ করেছে, তাই পার্টিকুলার জায়গা কি লিখবো? রিসিভ করেছে, তাহলে 2 বলে লিখবো 2। আর এটা কিনা আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল। আর দেখো ফার্স্ট অফ অল কথা, তাহলে এখানে কি বলে লিখবো? ক্যাশ রিসিভ করেছি, টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে, যেহেতু এটা রিসিভ করেছি তাই এখানে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখবো। দেন কি আছে আমাদের? 2 তারিখে কি হচ্ছে? তাহলে এটা তারিখ দিয়ে দিচ্ছি, এটা 1 তারিখে হয়েছে, 1 জানুয়ারি 22, 1 জানুয়ারি
20। দেন কি আসছে দেখো, ভাউচার নম্বর কিন্তু আমাদের এক্সামের দিক থেকে অতটা রিলেভেন্ট হয়ে থাকছে না, জাস্ট কলামটা তুমি মেনশন করে আসবে। এবার আমি আইডেন্টিফাই করব, দেখো বাস ফেয়ার, ওকে বাস ফেয়ার এখানে একবার আছে, দেন বাস ফেয়ার এই একটা আছে, দেন আছে আমার আবার বাস চার্জ আছে। তাহলে আমি একটা কনভিনিয়েন্স বলে একটা কলাম করব। কনভিনিয়েন্স মানে ট্রাভেলিং বা যাতায়াত রিলেটেড খরচগুলোকে কনভিনিয়েন্স বলা হয়ে থাকে। তাহলে কনভিনিয়েন্স বলে একটা কলাম করব, আর আমি সেখানে বাস রিলেটেড বা কনভিনিয়েন্স রিলেটেড যা যা এক্সপেন্সেস হবে সেই কলামে আমি ওখানে রাখতে শুরু করব। তাহলে এখানে কনভিনিয়েন্স বলে আমি একটা কলাম করেছি, যেখানে আমি সব বাস অটো ফেয়ার মানে ট্রাভেলিং রিলেটেড এক্সপেন্সেসগুলোকে এই কলামে আমি মেনশন করব। ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। তারপর সেম ভাবে কার্টেজ আছে, এবার দেখবো পোস্টেজ আর কার্টেজ, এটাকে আমি একটা কলামে রাখবো। তাহলে পোস্টেজ, এই একটা কার্টেজ, আবার এই একটা পোস্টেজ, তাহলে এটাও রিপিট খাচ্ছে। সেম ভাবে আরও একবার আছে নাকি দেখি, এই একটা কার্টেজ, এই একটা পোস্টেজ, ওকে আবার একটা কার্টেজ। তাহলে এই পোস্টেজ এবং কার্টেজের জন্য একটা ডেডিকেটেড কলাম করব, যেটার নাম দেব পোস্টেজ অ্যান্ড কার্টেজ। ওকে ঠিক আছে, আর সেই খরচাগুলো আমি এখানে প্রেজেন্ট করব। ওকে ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। তারপর কি আছে আমার স্টেশনারি রিলেটেড খরচ, দেখি এই যে স্টেশনারি, আবার দেখি এই একটা স্টেশনারি। ওকে ঠিক আছে, তাহলে স্টেশনারিগুলোকে আমি একটা স্টেশনারি বলে ডেডিকেট কলামে আমি লিখবো। ওকে মানে সিমিলার খরচগুলোকে একটা সিমিলার কলামে আমি রাখার চেষ্টা করব, একটা কলামে। ওকে ঠিক আছে, এটা বাদ দিয়ে যেই খরচগুলো একবার একবার আসছে, যেমন কি এখানে ওয়েজেস পে করেছি একটা মানে লেবারকে, ঠিক আছে ক্যাজুয়াল লেবারকে, যে কিনা আমার বিজনেসের নর্মাল লেবার না, ক্যাজুয়াল মানে অকেশনালি এসেছিল, কাজ করে চলে গেছে, আর কোনোদিন লাগবে না বা পরে হয়তো লাগবে, একে বলা হয় থাকে ক্যাজুয়াল লেবার। ওকে ঠিক আছে, মানে কলের পাইপ হয়তো চলছিল না, ও লাগিয়ে দিয়ে ঠিক করে দিয়ে চলে গেছে, ও আমার ফ্যাক্টরির পার্মানেন্ট লেবার না। ঠিক আছে, পার্মানেন্ট লেবারকে পে করলে সেটা মেন ক্যাশ বুকে আসবে, এখানে জাস্ট ক্যাজুয়াল লেবার, তাই এটা পেটি ক্যাশের পার্ট। তাহলে ওকে আমি পে করেছি, আর এই রিলেটেড কোনো খরচও নেই। তাহলে এইগুলোকে আমি কি করবো কি বলতো, একটা আলাদা সানড্রিজ বলে কলাম করব বা মিসলিনিয়াস বলে কলাম করব, সেখানে আমি সেগুলোকে ডেডিকেট ভাবে রেখে দেবো এই সিঙ্গেল ট্রানজাকশনগুলোকে। সেম ভাবে এখানে দেখো পেইড করেছি রিপেয়ার চেয়ারের জন্য, সেম আর কোথাও এই ধরনের রিলেটেড খরচ নেই, তাহলে এটা আমি সেম ভাবে এখানে রাখবো। আর কি আছে আর সব অলরেডি হয়ে গেছে। আর এখানে কিনা কাস্টমারকে রিফ্রেশমেন্ট করিয়েছি মানে টিফিন খাইয়েছি, তাহলে সেটাও কিন্তু এখানে কোনো রিপিট খাইনি। ওকে তাহলে এটাও সেমভাবে আমি এখানে মিসলেনিয়াসে রেখে দেবো, মানে যেগুলো ওয়ান টাইম আসছে সেগুলোর জন্য আর ডেডিকেট কোনো কলাম করার কোনো মানে হয় না। যেগুলো দু একবার করে রিপিট খাচ্ছে সেগুলোকেই কিন্তু ডেডিকেট কলাম করো, যেমন এখানে কনভেনিয়েন্স অনেকবার এসছে তাই কনভেনিয়েন্স, যেমন এখানে স্টেশনারি অনেকবার এসছে তাই স্টেশনারির জন্য একটা কলাম, আর যেগুলো সিঙ্গেল ওয়ান টাইম সেগুলোকে নিয়ে আমি একটা আলাদা ডেডিকেট কলাম করছি, যেটার নাম দিচ্ছি মিসলিনিয়াস বা সানড্রিজ কলাম। ওকে ঠিক আছে দাদা, এইটুকু ক্লিয়ার হয়েছে। এবার চলো প্রেজেন্টেশনটা করি। তাহলে ফার্স্ট আমি 100টা লিখে ফেলেছি, এবার আমি লিখবো বাস ফেয়ারটাকে পাই। তাহলে বাস ফেয়ারটা কি হচ্ছে, আমার কনভেনিয়েন্স হচ্ছে, তাহলে কি লিখবো বাই কনভেনিয়েন্স অ্যাকাউন্ট, বাই যেই কলামে নিয়ে যাবো সেই কলামের নাম দিয়ে কিন্তু অ্যাকাউন্টটাও লিখবো, কনভেনিয়েন্স অ্যাকাউন্ট। তাহলে কত হয়েছে বাস ফেয়ারে আমার 0.5, আজকের যুগে নাকি 50 পয়সা বাস চড়ছে, ভাবা যায় 0.5। ঠিক আছে, একটু নিচে করে লিখি। ওকে তাহলে এই কলাম, আর এটা হলো টোটালের কলাম, যাই হোক না কেন এখানে কিন্তু প্রত্যেকটা মেনশন যেন থাকে, এখানে ড্যাশ এখানে ড্যাশ। ওকে যেখানে লিখবে না কেন টোটাল কলামে কিন্তু মেনশন রাখবে, কারণ টোটাল কিন্তু আমাকে এন্ড অফ দ্য টোটাল করতে হবে। তারপর কি আছে কার্টেজ। ওকে তাহলে কার্টেজ বলে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি বা সরি কলাম খুলেছি, তাহলে এখানে আমি লিখবো বাই পোস্টেজ অ্যান্ড কার্টেজ অ্যাকাউন্ট। কত আছে দাদা, আছে হলো 2.5। তাহলে যাই লিখবো কিন্তু টোটাল কলামে লিখে তারপর ডেডিকেট কলামে চলে যাবে, কোথায় যাচ্ছি পোস্টেজে 2.5। মানে দাদা তুমি এটা বলতে চাইছো যে যা লিখবো একবার টোটাল কলামে লিখবো তারপর ডেডিকেট কলামে চলে যাবো, মানে যে খরচটা হচ্ছে সেই কলামে। হ্যাঁ ইয়েস, আমি সেটাই বলতে চাইছি। ওকে ঠিক আছে, দেন কি আসছি, দেন আমি আবার কার্টেজ সেম ভাবে আবার পোস্টে যাচ্ছে, মানে সেম এক কলামে নিয়ে যাব, পাই পোস্টেজ অ্যান্ড কার্টেজ অ্যাকাউন্ট।
অ্যামাউন্ট কত হচ্ছে আমার? অ্যামাউন্ট হচ্ছে আমার 5। টোটালে কিন্তু রাখবো যাই হোক না কেন। দেন কি আসছে? দেন হচ্ছে আমার ওয়েজেস পেইড করেছি, ওয়েজেস পে করেছি ক্যাজুয়াল লেবারকে, তাহলে এটা বলেছিলাম এটা রিপিট খাচ্ছে না, তাই আমি এখানে মিসলেনিয়াস কলামে নিয়ে যাব। বাই সানরাইজ কলাম, সানরাইজ বা কলাম। ওকে, তাহলে আমি এখানে ডাইরেক্ট কত করেছি এক্সপেন্সেস? আমার এক্সপেন্সেস করেছে 6, এক্সপেন্সেস করেছে 6, লাস্টের কলামে চলে যাবে 6। ওকে, দেন কি আছে? দেন আছে আমার পেইড ফর স্টেশনারি, তাহলে স্টেশনারি বলে একটা কলাম করেছিলাম এই যে, ঠিক আছে, তাহলে স্টেশনারি কলামে নিয়ে যাবো বাই স্টেশনারি। আচ্ছা দাদা, স্টেশনারি মানে কি? স্টেশনারি মানে হলো, সাপোজ ধরে নাও আমি একটা পেপার কিনেছি অনেকগুলো, অথবা হতে পারে স্টেপলার কিনেছি, অথবা স্ট্যাম্প কিনেছি, এগুলোকে বলা থাকে স্টেশনারি, ঠিক আছে। পেন কিনেছি, এগুলো তো আমার অফিসে কাজে লাগে না, পিন কিনেছি বা ক্লিপ কিনেছি, যেগুলো আমার অফিসে কাজে লাগে ডেস্কে, সেগুলো কি বলা থাকে? স্টেশনারি। 4, তাহলে এটাই লিখবো। কোথায় স্টেশনারি কলাম? এটাই। ওকে, ঠিক আছে। ওকে, দেন কি আছে? দেন আছে আমার বাস চার্জ। বাস চার্জ মানে কনভিনিয়েন্স, বাই কনভিনিয়েন্স। কত আছে আমার বাসের জন্য? বাসে আমার হয়েছে 2, 2, ঠিক আছে। দেন কি আছে আমার? চেয়ার রিপেয়ারের জন্য 15 টাকা খরচ হয়েছে, এটা ওয়ান টাইম, তাই এটা কোথায় গেছে? এটার জন্য ডেডিকেট কলাম করেনি, এটার জন্য আমি সানট্রিজ কলামে নিয়ে যাব। সানট্রিজ কত? 15 টাকা খরচ হয়েছে, তাই না? যাই লিখি না কেন, টোটাল কলামে কিন্তু আমি মেনশন করে আমি সেই কলামে নিয়ে যাব। দেন বাস ফেয়ার, বাস মানে কনভেনিয়েন্স, বাই কনভেনিয়েন্স। কত বাসের জন্য কত খরচ হয়েছে? বাসের জন্য আমার 1 টাকা খরচ